কিছু জানার এবং কিছু বলার প্রত্যয় নিয়ে শুরু করছি আমাদের আজকের প্রাণমিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠান। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে ভাষা সৈনিক মমতাজ বেগম সম্পর্কে কিছু তথ্য। রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতিত, ত্যাগী ও নিগৃহীত নারী ভাষা সৈনিক মমতাজ বেগম। বাংলাকে রাষ্ট্রভাষা করার সংগ্রামে তিনি নিজেকে উৎসর্গ করে গেছেন। ভাষা আন্দোলনে অংশগ্রহণের কারণে স্বামী সংসার হারিয়েছেন চাকুরি, কারাবরণ করেছেন এবং নানা রকম কুৎসা ও গঞ্জনা সহ্য করেছেন। 1967 সালে তিনি মৃত্যুবরণ করেন। ভাষা সৈনিক মমতাজ বেগমের প্রতি রইল আমাদের শ্রদ্ধাঞ্জলি। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন লেখক মোজাম্মেল হক নিয়োগী। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে এবং ভাষার মাসের শুভেচ্ছা। কেমন আছেন? হ্যাঁ, ভালো। আপনাকে ধন্যবাদ আমি এনটিভিতে আসার জন্য। জি, আমার বেশ ভালো লাগছে আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে আমাদের প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা এবং এইবার বই মেলায় আপনার এখন পর্যন্ত 12টি বই প্রকাশিত হয়েছে। 12টি বই প্রকাশিত। জি, এবং প্রথমে আমি একটু জানতে চাচ্ছি যে তার ভেতর থেকে আবার 7টি শিশুতোষ। 7টি শিশুতোষ। জি, আমি প্রথমে সেই বইগুলো সম্পর্কে ছোট্ট করে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, 7টি শিশুতোষ বইয়ের মধ্যে আমার রয়েছে বিভিন্ন বয়স ভিত্তিক, যেমন 3 থেকে 7 বছর বয়সের। জি, এবং আমি আমার সামনেই দেখতে পাচ্ছি 3 থেকে 7 বছর বয়সের একটি বই, মজার বল। জি, মজার বল। মজার বল। এই গল্পটা হলো এরকম যে বলে লাথি দিলেই বলটি বড় হয়ে যায়। আচ্ছা। তো প্রথমে ছেলেটি লাথি দেয়, বল বড় হয়। তারপরে ওর দেখে তার কুকুর আসে দেখে যে লাথি দিলে বল বড় হয়, সেও লাথি দেয়, বলটা বড় হয়। এভাবে আস্তে আস্তে যখন বড় হয়, 4-5 জন আসছে, টিয়া পাখি আসছে, সেও লাথি দিলে বড় হয়। তো একসময় বড় হইতে হইতে সেটা আকাশে উড়ে যায় এবং তাদেরকে নিয়ে আকাশে উড়ে যাওয়ার পরে মেঘে এটাকে ঢেকে দেয় এবং তারপরে এটা আস্তে আস্তে ছোট হয়ে নিচের দিকে পড়ে যায়। আচ্ছা আচ্ছা। আসলে শিশুদের কল্পনার জগৎটাকে বিস্তৃত করা বা বড় করে দেখানোর জন্য এই গল্পটা তৈরি হয়েছে। বাহ, এইভাবে আর কি। আচ্ছা আচ্ছা। তো এই যে বিষয়বস্তুটা আপনি মানে বাছাই করলেন, এর কারণটা কি আসলে? এই চিন্তা ভাবনাটা আপনার মাথায় কিভাবে? শিশুদেরকে বিশেষ করে কল্পনার জগৎটা যদি বড় করা যায়, তাহলে তাদের ক্রিয়েটিভ থিঙ্কিং এবং ক্রিটিক্যালি থিঙ্কিং এর জায়গাটা বড় করা যায়, তাহলে তাদের বিকাশের জায়গাটা বড় হয়। আর এই বইটি লেখার পিছনে অবশ্য আমি আরও কিছু বিজ্ঞানসম্মত বা গবেষণামূলক কিছু কাজ করেছি। যেমন আমাদের দেশে 3 থেকে 6 বছরের শিশুদের বইয়ের আসলে খুবই অভাব, কারণ এইসব শিশুরা কিন্তু পড়তে শিখে না। তো পড়তে শেখার আগে আমরা তাদেরকে শেখার জন্য বই দিয়ে দিই, এটা আমরা বড়রা একটা ভুল করি। তা আমি অনেকগুলি বই আসলে পড়তে শেখার জন্য লিখেছি। যেমন 3 থেকে 6 বছরের যে বইগুলো, এগুলি পড়তে শেখার বই। আপনি দেখেন একটা বইয়ের একটা পৃষ্ঠার মধ্যে 2 লাইন বা 3 লাইন, কোনো জায়গায় 1টি লাইন দিয়ে 5টি শব্দ এবং বাক্য গঠনের মধ্যে এখানে খুব চিন্তা করে করতে হয়। একটি বাক্যের মধ্যে 8 শব্দের বেশি নয়, 5 শব্দের মধ্যে সীমিত থাকলে ভালো হয়। কারণ শিশুরা যে সময়টা ধরে পড়ে, এই সময়টার জন্য একটি বাক্যের দৈর্ঘ্য যদি বেশি হয়ে যায়, তখন আর তাদের মনোযোগটা ধরে রাখতে পারে না। আর লেখাপড়াটা এমনই একটা জিনিস, যখনই বাধা পাবে তখনই বন্ধ হয়ে যায়। এই জন্য মজার জায়গাটা তৈরি করতে হবে শিশুদের জন্য। আচ্ছা, মজার জায়গা, এই জন্য কি মজার বল? এই জন্য মজার বল, কারণ বলটা লাথি দিলেই বড় হয়ে যায়। আচ্ছা, বাহ, বেশ ভালো লাগলো। এবং তারপরে আরো একটি বই আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 3 থেকে 7 বছরের। এটা 3 বছর 7 বছর, এটা আসলে পড়তে শেখার বই। এখানে আপনি দেখেন একটি পৃষ্ঠার মধ্যে পুরো পৃষ্ঠা জুড়ে ছবি, 2টা বা 3টি লাইন, এবং প্রত্যেকটা বাক্য গঠনের সময় আমার চিন্তা করে শব্দগুলি সিলেক্ট করতে হয়েছে, নির্বাচন করতে হয়েছে। এবং কোনো বাক্যের মধ্যে আপনি 8 শব্দের বেশি পাবেন না, কারণ 8 শব্দের বেশি ওই বয়সের বাচ্চারা ধারণ করতে পারে না। আর যখনই ধারণ করতে পারে না, যখনই তার কষ্ট হবে, তখনই তার পড়াটা বন্ধ হয়ে যাবে। জি, আপনি বলছিলেন যে পুরো পাতা জুড়ে আসলে ছবি। হ্যাঁ, পুরো পাতা জুড়ে ছবি, কারণ ছবিতেই শিশুরা শিখবে। অবশ্যই। এবং আরেকটা বিষয় এখানে প্রাসঙ্গিকভাবে বলতে হয়, আমাদের দেশে কিন্তু পিকচার বুক বা ছবির বই একেবারেই নাই। কিছু এনজিও এটা তৈরি করছে, এবং পিকচার বুক আর ছবির বইয়ে যে বিষয়টা থাকে, একটি বই 1টি লাইন বা 2টি লাইন, এর বেশি নয়। এবং এটা কাদের জন্য? এটা হলো আপনার একেবারেই যারা পড়তে শিখবে সেই সব শিশুদের জন্য। আচ্ছা। কিন্তু আমরা যে শিশু সাহিত্যটা রচনা করি, এই জায়গাটা আমাদের একটু ঘাটতি আছে আমি বলে মনে করি আর কি।
তো আমরা কিছু শুরু করছি এবং বাংলা সাহিত্যে বা বাংলা ভাষার যুক্তবর্ণগুলি শিশুদেরকে পড়তে আটকায় দেয়, তাদেরকে বাধাগ্রস্ত করে। এবং এখানে আমার বেশ কিছু বই পাবেন একটি যুক্তবর্ণ নেই। এটা যদিও আমার অন্য একজন লেখক শুরু করেছেন, কিন্তু আমি তাকে অনুসরণ করি বলতে হবে। আহমদ রিয়াজ নামে একজন লেখক, উনি আগে শুরু করেছেন এবং বলতে গেলে তাকে অনুসরণ করি আমি এই কাজটা শুরু করছি। এ পর্যন্ত আমার মধ্যে 12টা বই আছে যুক্তবর্ণ ছাড়া, কারণ আমি দায়িত্বটা যুক্তবর্ণ ছাড়া গল্প। জি, গল্প। বাহ, এই প্রসঙ্গেই আমরা ফিরবো। একজন বন্ধু অপেক্ষা করছে ফোনটা নিয়ে, আমরা আবারও এই প্রসঙ্গেই ফিরছি। অবশ্যই। হ্যালো, আমি ঐশী। কেমন আছো? জি ভালো। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10। বলো, কোন বিভাগটি তোমার পছন্দ? জানা অজানা। জানা অজানা। কোন স্কুলে পড়ছো? সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। খুব ভালো। আর্টস, কমার্স না সায়েন্স? আর্টস। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, লহর শব্দের অর্থ কি? ক ঢেউ, খ নদী, গ কানের দুল। জলদি বলতে হবে। ঢেউ। কেউ কি বলে দিল পাশ থেকে? না তো আপু। নিলাম, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। কবি জীবনানন্দ দাশ কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? ক বাংলা সাহিত্য, খ ইংরেজি, গ পদার্থবিজ্ঞান। এটাও জলদি বলে ফেলো। ইংরেজি। নিলাম, এই উত্তরটাও সঠিক। 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার বলো, আমি কি যাবো তৃতীয় প্রশ্নে? না আপু, যাবো না। ঠিক আছে, 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আমরা আপনার কাছে ফিরে আসি। আমরা কিন্তু বইগুলো সম্পর্কে শুনছিলাম। হ্যাঁ, ওইটাই বলছি যে যুক্তবর্ণ আমাদের শিশুদের, বিশেষ করে আমাদের দেখতে হবে যে শুধু ঢাকা শহরের শিশু নিয়ে আমাকে চিন্তা করলে হবে না। সারা দেশের শিশুদের যদি আপনি একটা পরিসংখ্যান দেখেন বা বাংলাদেশের গবেষণা দেখেন, শিশুরা পড়তে পারে না, এই সংখ্যাটা অনেক বেশি। আমি সংখ্যাটা উল্লেখ করতে চাই না। তো এই যে পড়তে না পারার জন্য আমি মনে করি দুটো কারণ। একটি কারণ হলো যে অভিভাবকরা তাদেরকে পড়তে শেখায় না, এবং একটা বয়স, বিশেষ করে 3 থেকে 6 বছর শিশুদের জন্য তাদের সামনে পড়তে হয়, তাদেরকে পড়ে শোনাতে হয়। এটা একটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো পড়ার উপকরণ। বাংলাদেশে পড়ার উপকরণ ওই বয়সে শিশুদের নেই বললেই চলে, খুবই কম। তো যার ফলে আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ে যদি আপনি দেখেন বা ঘোরেন, সত্যি কষ্ট লাগে। আপনি 20%-এর মতো শিশু ক্লাস 3-এ পড়ে, এরা পড়তে পারে বাংলা। তো এটা আসলে খুব পীড়াদায়ক আমি মনে করি আর কি। তা ওই বিষয়টা মাথায় রেখেই আসলে আমি ওই ধরনের পিকচার বুক বা পড়তে শেখার বই, এই ধরনের বইগুলি লেখার আমি চেষ্টা করছি। এবার আমার সামনে একটি বই দেখতে পাচ্ছি, মিনি ও হাঁসের ছানা। এই বইটিরও দেখা যাচ্ছে বাচ্চাদের বয়স সীমার মধ্যে রয়েছে 3 থেকে 7 বছর। এই বইটি সম্পর্কে একটু শুনবো এবার। এই বইটিও আসলে পড়তে শেখার জন্য শিশুদেরকে, এটাও যুক্তবর্ণবিহীন একটি গল্প সাজানো হয়েছে। এবং বইয়ের পৃষ্ঠাগুলি দেখেন যে একটি বইয়ের মধ্যে 2 লাইন বা 3 লাইন। জি জি, আমরা দেখতে পাচ্ছি সেটা। এবং বইয়ের যে অক্ষরগুলি বেশ বড়, এগুলি মানে আমরা অ্যানালাইসিস করি বা আমরা গবেষণা করে এগুলো আমরা দেখেছি, পড়েছি, বিভিন্ন জায়গায় পড়েছি। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে অক্ষরগুলো বেশ বড়, এর কারণটা আসলে এর কারণ হলো শিশুরা ছোট অক্ষর পড়তে পারে না, তাদের চোখে প্রেসার পড়ে এবং বিরক্তিকর মনে হয়। এবং যখনই বিরক্তিকর মনে হবে তখনই শিশুরা পড়া বন্ধ করে দেবে। শিশুদের পড়ার জন্য যদি আমরা আনন্দের জায়গাটা তৈরি করতে না পারি, তাহলে শিশুরা পড়বে না। আর যদি পড়তে না শিখে, তাহলে তাদের পড়া বাধাগ্রস্ত হবে এবং একসময় ঝরে পড়ে। এটাই কিন্তু সায়েন্স, এটাই বিজ্ঞান। হ্যাঁ, এখন এই বইয়ের গল্পটা কিন্তু মজার খুব, যে একটা বিড়াল একটা বনের খড়ের গাদার পাশে একটা ডিম পায়। তো ওই ডিমটা নিয়ে খেলতে খেলতে দেখা যায় যে একটা হাঁসের ছানা বেরিয়ে আসে। তো হাঁসের ছানা বেরিয়ে আসার পরে এর মধ্যে একটা শিয়াল আসে, শিয়াল আসে হাঁসের ছানাকে খাইতে চায়। তো বিড়াল দৌড়ে যায় তার কুকুর বন্ধুকে আনার জন্য। কুকুর বন্ধু আসে দৌড়ে, তখন সে হাঁসের ছানাটা উড়ে গাছের উপরে বসে। তারপরে কুকুর ছানাকে দেখে শিয়াল আবার দৌড়ে পালায় যায়। তখন কুকুর ছানা এবং শিয়াল বলতেছে যে হাঁসের ছানাকে, চলো বাড়িতে যাই, তোমার মা কাঁদবে। সে বলছে, আমি বাড়িতে যাব না, আমি ম্যাগের সাথে খেলতে যাব। তো সে
উড়ে উড়ে আকাশে উড়ে চলে যায় এবং মেঘের সাথে খেলতে থাকে। এই জায়গাটা আসলে কল্পনার জায়গাটা তৈরি করার জন্য। একটা শিশু 3 বছর বা 5 বছরে বা 6 বছরে যদি পড়ে, তখন সে নিশ্চয়ই একটা ভাবতে থাকবে যে হাঁসের ছানা কিভাবে মেঘের সাথে খেলতে যায়। জি, এবং শিশুদের বইয়ে যদি সুন্দর প্রচ্ছদ থাকে, যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচ্ছদটা, এটা দেখেও কিন্তু তারা মজা পায়। প্রচ্ছদ ছবি এগুলি যদি শিশুদেরকে আকৃষ্ট না করে তাহলে বইটা ফেলে দেয়। শুধু প্রচ্ছদ ছবি না, আপনি দেখবেন এগুলি কিন্তু বিদেশে অনেক গবেষণা করে তৈরি করা হয়। যেমন একটা শিশু যদি বইটা হাতে নেয় এবং এটা কর্নারে যদি তার ব্যথা লাগে বা কেটে যেতে পারে, এটাও কিন্তু চিন্তা করে তৈরি করতে হয় নিয়ম অনুসারে। এবং এই পাতাটা তৈরি করার পরে এই পাতায় যখন যাবে, এখানেও একটা সায়েন্স আছে, এখানে যেন এসে সাদাটা না দেখে, ধাক্কা খায়। আচ্ছা, হ্যাঁ, এভাবে একটা পাতা থেকে আরেকটা পাতায় যখন যাবে, তখন শিশুর মধ্যে একটা তার চিন্তার মধ্যে যেন কোনো জায়গায় ধাক্কা না খায়। একটা ফ্লো যদি থাকে, একটা প্রবাহ যদি থাকে তার চিন্তার জায়গাটায়, তখন সে পড়তে আনন্দিত হবে। এটা একটা বিষয়। জি, এবং এই বইটিরই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনি ইংরেজিতেও লিখেছেন এই বইটি। ইংরেজিতে লিখেছি এই জন্যই যে আমাদের দেশে 13% শিশু, 13% শিশু তারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে, এবং এরা অনেকেই বইমেলায় যায় না কারণ তাদের বই নেই, একটা বিষয়। আরেকটা বিষয় হলো কেউ যায় কিন্তু তাদের পছন্দের বই খুঁজে কিন্তু পায় না। তা আমি সেই চিন্তা থেকে একটা বই ইংরেজিতে লিখেছি। আসলে 3টা লিখেছিলাম, আর দুইটা ছাপা হবে আর কি, একটা ছাপা হয়েছে। আচ্ছা, এবং আরো একটি বই আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি, নীল দত্ত ও রাজকুমারী। এটার বয়সসীমা হচ্ছে 10 থেকে 13 বছর। এটা 10 থেকে 13 বছর। জি জি, এই বইটি সম্পর্কে একটু শুনবো। এই প্রচ্ছদটিও বেশ মজার। বস, প্রচ্ছদটি বেশ মজার। 10 থেকে 13 বছর কেন, বইয়ের পাতাগুলো যদি একটু উল্টান তাহলে দেখবেন যে এইখানে কিন্তু লেখার সংখ্যাটা বেশি হয়ে গেছে এবং ছবির সংখ্যার জায়গাটা মানে অনুপাতটা কমে গেছে। এর কারণটা কি? এর কারণটা হলো যে শিশুরা যখন আস্তে আস্তে বড় হতে থাকবে, তখন ছবির জায়গাটা কমে যাবে এবং লেখার জায়গাটা বেড়ে যাবে। আচ্ছা, তখন সে তো পড়া শিখে গেছে, এখন পড়া যখন শিখে যাবে তখন আর পড়তে তার কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এই গল্পটা মজার, খুবই মজার গল্প একটা। আমরা যদি একটু ছোট্ট করে শুনি। হ্যাঁ, দৈত্য আসে, রাজা হবে সে। রাজা প্রশ্ন করলো, তুমি রাজা হবে, তোমার কি যোগ্যতা আছে? আমার অনেক যোগ্যতা, আমার শক্তি আছে। তো ঠিক আছে, একটা পাহাড় এনে দেখাও। তো দৈত্য এক পাহাড় এনে রাজার বাড়ির সামনে রাখে। তো এখন তার এত শক্তি আছে, সে রাজা হবে না? তো রাজা তো খুবই বেকায়দায় পড়ে গেল আর কি, যে এখন একে সামলাই কেন। তো রাজার ছোট্ট মেয়ে, 10 বছরের মেয়ে, সে বলছে, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি দৈত্যকে সামলাবো। তখন সে মেয়েটি বিজ্ঞান ভিত্তিক কয়েকটা প্রশ্ন দেয়, 4টা প্রশ্ন দেয়, এবং দৈত্যকে বলে যে তুমি যদি এই 4টি প্রশ্নের একটিও পারো তাহলে তুমি রাজা হতে পারবে। তো 4টি প্রশ্নের একটিও সে পারে নাই। যেমন আমরা এই গল্পটিতে এবার ফিরবো, এই গল্পটি শুনবো, একজন বন্ধু অপেক্ষা করছে ফোনটা নিয়ে, আমরা আবারও এই গল্পেই ফিরছি। হ্যালো, কে বলছো? আপু, আমি আনিকা। কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? আপু, জীব জগৎ। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10। কোন স্কুল? হাই স্কুল। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? ক আলু, খ ফণি মনসা, গ পাথরকুচি। বলো। গ পাথরকুচি। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। পেশি কলায় কত শতাংশ পানি থাকে? ক প্রায় 75, খ প্রায় 85, গ প্রায় 51। বলো। আপু, গ প্রায় 51। নিলাম। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে ক প্রায় 75। ঠিক আছে, আর একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো। হ্যাঁ আপু, আমি শান্তা। কেমন আছো? ভালো আছি আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বলো কোন বিভাগটি তোমার পছন্দ? আপু, জীব জগৎ। জীব জগৎ, ঠিক আছে। জীব জগৎ বিভাগ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। কীট পতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে বলা হয়? ক অ্যানথ্রোপোলজি, খ অ্যান্টমোলজি, গ ইনসেক্টোলজি। বলো। আপু, অপশন খ অ্যান্থ্রোপোলজি। আচ্ছা, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। বাংলাদেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বলা হয়? ক সুন্দরবন, খ মধুপুর বনাঞ্চল, গ পার্বত্য বনাঞ্চল।
জলদি। আপু অপশন খ মধুপুর বনাঞ্চল। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে গ পার্বত্য বনাঞ্চল। জানা হলো। আমরা এই গল্পতেই ফিরবো। তবে এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো, হ্যালো, আমি জিতু। কেমন আছো? ভালো আছি। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। প্রশ্নে যাচ্ছি, তুমি ছবিটা দেখো। প্রথম প্রশ্ন, ছবির এই রাজনীতিবিদ ও লেখকের নাম বলো। ক শেখ আল ইসলাম, খ হাবিবুল্লাহ বাহার চৌধুরী, গ সন্দীপ নারায়ণ। বলো। ক শেখ আসলাম। আচ্ছা, নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে খ হাবিবুল্লাহ বাহার চৌধুরী। ঠিক আছে, জানা হলো। আরও একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো, আমি সিনথিয়া বলছি। কেমন আছো সিনথিয়া? ভালো আছি। আচ্ছা, বলো কোন বিভাগটি তোমার পছন্দ? ইতিহাস ও ঐতিহ্য। কোন ক্লাসে পড়ছো সিনথিয়া? ক্লাস 9। কোন স্কুল? মিশরের টেক্সটাইল স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, রাজা মানসিংহের পর বঙ্গের সুবাদার নিযুক্ত হন কে? ক কুতুবউদ্দিন, খ ইসলাম খাঁ, গ শাহবাজ খাঁ। বলো। অপশন ক কুতুবউদ্দিন। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। বিখ্যাত জ্যোতির্বিদ ব্রুনো কোন নগরে আগুনে পুড়ে মারা যান? ক রোম, খ স্পেন, গ তুরস্ক। এটাও ঝটপট বলে ফেলো, জলদি। অপশন ক রোম। উত্তর সঠিক। 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার বলো, আমি কি যাবো তৃতীয় প্রশ্নে? আজকে আর খেলবো না। আজকে আর খেলবো না, ঠিক আছে। 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আপনার কাছে ফিরে আসি। আচ্ছা, আমরা তো 7টি শিশুতোষ বইয়ের ভেতর কিছু কিছু বই সম্পর্কে আপনার কাছ থেকে শুনলাম এতক্ষণ পর্যন্ত, গল্পগুলো শুনছিলাম, খুব মজা লাগছিল। এবার একটু জানবো যে আপনার এছাড়াও তিনটি কিশোর উপন্যাসও রয়েছে, আমরা যদি একটু শুনি। 3টি কিশোর উপন্যাসের মধ্যে একটি শরণার্থী শিবির থেকে সম্মুখযুদ্ধে, এই বইটি শব্দশৈলী প্রকাশ করেছে। আরেকটি উপন্যাস 32 সবুজ পাতা, এটা শেখ রাসেলের, বঙ্গবন্ধু তনয় শেখ রাসেলের জীবনী নিয়ে লেখা। জি, এটি ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। আরেকটি আছে আপনার 71 কিশোর যোদ্ধা। আচ্ছা আচ্ছা, এটাও ইত্যাদি গ্রন্থ, ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। আমি একটু বলতে চাই 32 সবুজ পাতা এবং শরণার্থী শিবির থেকে সম্মুখযুদ্ধে। শরণার্থী শিবিরের আসলে জীবনযাপনটা কেমন ছিল এটা আমাদের কাছে এখনো অন্ধকার বা আমাদের অজানা রয়ে গেছে। কিন্তু ওই বইটিতে আমি অনেকের ইন্টারভিউ করে, তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের জীবন কেমন ছিল সেগুলি জেনে একটা বিস্তারিত চিত্র তুলে আনার চেষ্টা করেছি। এবং এক কিশোর সেই শরণার্থী শিবির থেকেই তার দেশপ্রেম, এবং গল্পটার একটু অন্যভাবে টাচি হয় যে সে যখন বাংলাদেশ ঢাকা থেকে পালিয়ে যাচ্ছিল তখন তার বোনকে পাক আর্মিরা তার কাছ থেকে, মানে তার সামনে থেকেই টেনে নিয়ে যায়, এবং তাদের একটা ভাইগনা ছিল ওই কিশোরের, ভাইগনাটাকে নদীতে ছুঁড়ে ফেলে দেয়। তারপরে সে তাকেও লাথি মেরে নদীতে ফেলে দেয়। তারপরে ওইখান থেকে সে কোনোভাবে, যাই হোক অন্যভাবে সে ভারতের মেঘালয় রাজ্যের বাগমারা ক্যাম্পে গিয়ে সে আশ্রয় নেয়, এবং ওইখান থেকে সে দেশপ্রেম এবং তার বোনকে উদ্ধার করার জন্য সে উঠে আসে। কিন্তু এই বইটির মধ্যে অন্যতম যে বিষয়গুলো, শরণার্থী শিবিরে জীবনযাপন কেমন কষ্ট করছিল, প্রতিদিন 50-60 জন মানুষ মারা যেত, চুলকানি, অসুখ, ডায়রিয়া, এইসব একটা বিষয় ছিল এখানে। মানুষ নানা রকম পেশায় জড়িয়ে যেত, ওইখানকার শিশুরা খাবার পেত না, তারপরে পেশাব পায়খানা স্যানিটেশন অবস্থা খুবই ভয়াবহ ছিল, 5 দিন রেশন পেত। স্বর্ণ ব্যবসায়ীরাও তখন তৈরি হয়ে যায়, এদেশে মানুষের কাছ থেকে স্বর্ণ কিনে 400 টাকা ভরি, 20 টাকা সেরে আপনার কাঁসা, পিতল, এই বিষয়গুলো উঠে এসেছে। সম্পূর্ণ চিত্রটা আমি উঠে আনার চেষ্টা করেছি। এছাড়াও তো একটি কবিতার বইও রয়েছে আপনার। কোন ধরনের কবিতার বই? আমি একটু 32 সবুজ পাতা নিয়ে একটু বলতে চাই। এটা শেখ রাসেলের জীবনটা, কিন্তু এটা একটা ইলুশনের ভিতর দিয়ে আমি গল্পটা তৈরি করেছি। আচ্ছা, এবং গল্পটা 15ই আগস্টের আগ পর্যন্ত খুবই মজার একটা গল্প, এবং শেষের দিকে এসে যেটা আমরা সবাই জানি আর কি, এটা করুণ চিত্র।
এই গল্পটা শিশুদের জন্য খুব উপযোগী আমি মনে করি, ভাষার দিক থেকে বা গল্পের যে কাঠামোটা তৈরি হয়েছে, উপন্যাসের যে কাঠামোটা তৈরি হয়েছে, এটা খুব ভালো লাগবে শিশুদের কাছে, আমার কাছে মনে হয়। এবং একটা ইতিহাসও জানা গেল পাশাপাশি, এবং আমরাও আশাবাদী। এবং এই যে বলছিলাম যে এছাড়াও কিন্তু আপনার একটি কবিতার বইটি আসলে এখানে দেশপ্রেম ফুটে উঠেছে, মানবিক প্রেম, মানবতা বোধ, এইসব বিষয়গুলো 80টা কবিতা নিয়ে এই বইটা প্রকাশিত হয়েছে। কোন ধরনের কবিতাগুলো স্থান পেয়েছে আপনার এই বইতে? এখানে যে বললাম দেশত্ববোধ, মানবতাবোধ এবং প্রেমের কবিতা এখানে উঠে আসছে। জি, এবং এছাড়াও একটি উপন্যাসও রয়েছে। একটি উপন্যাস, এটা আসলে একটি প্রেমের উপন্যাস, আমি বলবো একটি প্রেমের উপন্যাস। এবং এটা প্রেমের উপন্যাসটা এইভাবে তৈরি হয়েছে আর কি, যে ভারতে একটা প্রণোদনা ভ্রমণে যায় আমাদের এখানকার একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির 5 জন সদস্য, এবং ওইখানে তাদের যাত্রার ভিতর দিয়ে এবং ভারতীয় এক গাইড, পর্যটক গাইড, তার সাথে একটা মানে বিভিন্নভাবে ইন্টারাকশনের ভিতর দিয়ে একটা প্রেম তৈরি হয়। এবং এই বইটা খুব পরিচ্ছন্নভাবে তৈরি করা হয়েছে, কোনো মানে কোনোরূপ বলবো না আর কি, স্থূল কোনো বিষয় এখানে নাই, একটা পরিচ্ছন্ন। আমার মনে হয় বইটা খুব ভালো হয়েছে, অনেকেই বলেছে বইটা পড়ে। এবং এখন পর্যন্ত কিন্তু আপনার 95টি বই প্রকাশিত হয়েছে, আমি যদি ভুল না বলি। আমার 95টি বই প্রকাশিত। জি, এবং তার ভেতর থেকে একাডেমিক বই 7টি, যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে। এই প্রসঙ্গতে আমরা ফিরবো, একজন বন্ধু অপেক্ষা করছে ফোনটা নিয়ে, আমরা এই প্রসঙ্গে ফিরছি। বন্ধুকে আগে। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। কে বলছো? আপু ফারজানা বলছি। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? আপু জানা হচ্ছে না। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9-এ। খুব ভালো, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, জুলু কোন অঞ্চলের মানুষের ভাষা? ক দক্ষিণ আমেরিকা, খ দক্ষিণ আফ্রিকা, গ উত্তর আমেরিকা। জলদি বলে ফেলো। আপু দক্ষিণ আমেরিকা। আচ্ছা, আপু সরি, তুমি প্রথমে বলেছো ক দক্ষিণ আমেরিকা। নিয়েছি আমি। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে খ দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, জানা হলো। আচ্ছা, আপনার কাছে ফিরে আসি। আচ্ছা, আমরা বলছিলাম যে একাডেমিক বইও রয়েছে কিন্তু 7টি, যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে। তো কোন কোন শিক্ষা একাডেমিক বইয়ের মধ্যে আমি আসলে প্রশিক্ষণ এবং গবেষণা নিয়ে কাজ করেছি আমার প্রফেশনাল লাইফে। জি। তো একটি বই প্রশিক্ষণ পরিচিতি নামে, এই বইটি 1998 সালে লেখা, এবং এটা ঢাকা ইউনিভার্সিটি সহ আরও কয়েকটি ইউনিভার্সিটিতে এই বইটি পড়ানো হয়, বিশেষ করে শিক্ষা ইনস্টিটিউটে। আরেকটি বই আছে আপনার সামাজিক গবেষণার উপর। এই সামাজিক গবেষণার উপর বইটি বাংলাদেশের প্রায় সবগুলি ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্টে এটা রেফারেন্স বই হিসেবে ব্যবহার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়, তারপরে কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, প্রায় অনেক বিশ্ববিদ্যালয়ে আমি জানি, আমার জানা মতে আর কি, এটা রেফারেন্স বই হিসেবে ব্যবহার করা হয় একাডেমিক বইয়ের মধ্যে। দুটি বই আছে আমার ইংলিশে, একটি বই আপনার ইউরোপের বিভিন্ন দেশে এই বইটি পাওয়া যায়, ওইটা সামাজিক গবেষণার উপর বইটা। আচ্ছা আচ্ছা, দুটি বই ইংরেজি, তো ওই ইংলিশে ওই বইটা ইউরোপের বিভিন্ন দেশে আমি দেখেছি, লাইব্রেরিতে গুগলে সার্চ করে আর কি দেখেছি যে এটা বিভিন্ন দেশে আছে। এই মোটামুটি একাডেমিক বইয়ের মধ্যে 3টা বইই বেশি জনপ্রিয় এবং প্রয়োজনীয় বই এটা, এবং এগুলির বেশ কয়েকটা এডিশন হয়েছে, আচ্ছা, আপনি তো বড়দের নিয়েও লিখেছেন, শিশুদের নিয়েও লিখেছেন, তো লেখালেখি শুরুটা হয়েছে কবে থেকে? লেখালেখি শুরুটা আসলে প্রফেশনাল একাডেমি, আমি আসলে 30-এর পরে আমার ইউনিভার্সিটি জীবন পার করে লেখালেখির দিকে আমি এগিয়ে গেছি। প্রথম শুরুটা আমি এই যে একাডেমিক বই দিয়ে শুরু হয়েছে। তারপরে একদিন শিশুদের গল্পটা লেখার একটা ছোট্ট একটা ঘটনা আর কি, যে আমি মোহাম্মদপুর তাজমহল রোডের একটা বইয়ের দোকানে দাঁড়িয়ে কিছু শিশুদের বই পড়তেছিলাম। তখন আমার কাছে মনে হচ্ছে যে এইসব গল্প তো আমিও লিখতে পারি। আসলে তখন কিন্তু শিশু সাহিত্য সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, বা লেখালেখির উৎসাহ ছিল না। আমার ওই উৎসাহ ছিল বড়দের গল্প লেখা, উপন্যাস লেখা, এইসব বিষয়ে। তো ওদিন রাত্রে আমি 6টা গল্প লিখে ফেলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই থেকে লেখালেখি শুরু। সেই থেকে আমি শিশুদের, কিন্তু আমি খুব ভয় পাচ্ছিলাম যে আসলে এগুলো শিশুদের জন্য উপযোগী কিনা, এবং আমি কি আপনার এই যে এতগুলো বই দেখছি, অবশ্যই এগুলো শিশুদের জন্য উপযোগী এবং তারা বেশ মজা পাচ্ছে নিশ্চয়ই। পরে আমি এই বিষয়ে আমি পড়াশোনা করেছি। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আচ্ছা, একেবারে অনুষ্ঠানের শেষে আমরা চলে এসেছি, আরেকদিন গল্প হবে। আপনি ভালো থাকবেন, অনেক শুভকামনা রইল আপনার জন্য। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকে ধন্যবাদ। জি।
প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। বন্ধুরা, তোমাদের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি।